একটা নাম যেটা মৃত্যুর ৭ বছর পরেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষগুলোর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। জেফ্রি অ্যাপস্টাইন। তিনি কি শুধু একজন অপরাধী ছিলেন, নাকি ছিলেন এক বিশাল অন্ধকার নেটওয়ার্কের গেটকিপার? এমন এক দ্বীপ যেখানে যাওয়ার অনুমতি ছিল কেবল নির্বাচিত কয়েকজনের, আর এমন এক বিমান যা বহন করত বিশ্বের সবচেয়ে প্রভাবশালীদের গোপন ইচ্ছা। দীর্ঘ সময় ধরে আদালতের সিন্ধুকে তালাবদ্ধ থাকা হাজার হাজার পাতার নথি এখন আপনাদের সামনে, আমাদের সামনে। এই নথিগুলো কেবল নাম প্রকাশ করছে না, বরং উন্মোচন করছে কিভাবে ক্ষমতা সত্যকে বছরের পর বছর শ্বাসরোধ করে রাখতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কোনো গুজব নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো প্রমাণিত তথ্য, আদালতের সাক্ষ্য আর সেই ভয়াবহ সত্য নিয়ে, যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। আপনি কি প্রস্তুত এই গোলকধাঁধায় প্রবেশ করতে? চলুন শুরু করি অ্যাপস্টাইন ফাইলসের ময়না তদন্ত। জেফ্রি অ্যাপস্টাইন, এক রহস্যময় উত্থান। জেফ্রি অ্যাপস্টাইনের জীবন ছিল যেন কোনো থ্রিলার মুভির চিত্রনাট্য। ৭০ দশকে তিনি ছিলেন ম্যানহাটনের একটি নামী স্কুলের সাধারণ এক গণিত শিক্ষক, যার কোনো ডিগ্রিও ছিল না। কিন্তু হঠাৎ করেই তিনি প্রবেশ করেন ওয়াল স্ট্রিটের অভিজাত জগতে। অতি দ্রুত তিনি বিলিয়নার হয়ে ওঠেন এবং এমন এক জীবনযাপন শুরু করেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। তার ছিল নিজস্ব প্রাইভেট জেট, নিউ ইয়র্কের সবচেয়ে বড় ম্যানশন এবং ক্যারিবিয়ান সাগরে একটি আস্ত ব্যক্তিগত দ্বীপ। কিন্তু প্রশ্ন হলো, এই অঢেল টাকার উৎস কী ছিল? নথিপত্র বলছে তার আসল ব্যবসা টাকা খাটানো ছিল না, বরং তার আসল শক্তি ছিল ব্ল্যাকমেইল এবং কানেকশন। তিনি বিশ্বের সেরা বিজ্ঞানী, রাজনীতিক এবং রাজ পরিবারের সদস্যদের সাথে এমন এক সখ্যতা গড়ে তুলেছিলেন যা তাকে আইনি ধরাছোঁয়ার বাইরে রাখত। তিনি নিজেকে একজন বুদ্ধিজীবী এবং জনহিতৈষী হিসেবে জাহির করতেন, কিন্তু পর্দার আড়ালে তিনি করেছিলেন এক নারকীয় সাম্রাজ্য। এই সেগমেন্টে আমরা দেখব কিভাবে একজন সাধারণ শিক্ষক হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে বিতর্কিত ম্যান অফ মিস্ট্রি। অ্যাপস্টাইনের অপরাধের কথা প্রথমবার জনসম্মুখে আসে ২০০৫ সালের দিকে। ফ্লোরিডার পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে, তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল মারাত্মক, শত শত নাবালিকাকে পাচার এবং যৌন নিপীড়ন। যেখানে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা ছিল, সেখানে ২০০৮ সালে তিনি পান ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আইনি চুক্তি, যাকে বলা হয় সুইট হার্ট ডিল। এই চুক্তির আওতায় তিনি মাত্র ১৩ মাসের সাজা পান, যার অধিকাংশ সময়ে তিনি জেলের বাইরে নিজের অফিসে কাজ করার অনুমতি পেতেন। এমনকি এই চুক্তিতে বলা হয়েছিল তার অন্য কোনো সহযোগীর বিরুদ্ধে আর কোনো তদন্ত করা যাবে না। তৎকালীন প্রসিকিউটর আলেকজান্ডার অ্যাকোস্টা পরবর্তীতে স্বীকার করেছিলেন যে তাকে উপরমহল থেকে বলা হয়েছিল অ্যাপস্টাইন গোয়েন্দা সংস্থার লোক এবং তাকে যেন ছেড়ে দেওয়া হয়। এই একটি ঘটনাই প্রমাণ করে যে অ্যাপস্টাইন কেবল একজন অপরাধী ছিলেন না, তার পেছনে ছিল এমন এক অদৃশ্য শক্তি যারা বিচার ব্যবস্থাকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারত। ভার্জিনিয়া জুফ্রে লড়াইয়ের নেপথ্যে। এই পুরো গোপনীয়তার দেয়াল ভেঙে পড়ার পেছনে একজনের অবদান সবচেয়ে বেশি, ভার্জিনিয়া জুফ্রে। তিনি ছিলেন অ্যাপস্টাইনের পাচার করা মেয়েদের মধ্যে একজন, যিনি মাত্র ১৭ বছর বয়সে এই চক্রে জড়িয়ে পড়েন। বছরের পর বছর ধরে তাকে বিভিন্ন শক্তিশালী মানুষের কাছে পাঠানো হতো, কিন্তু ভার্জিনিয়া চুপ করে থাকেননি। তিনি সাহস করে জেফ্রি অ্যাপস্টাইন এবং তার প্রধান সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এই সিভিল মামলাটি ছিল সেই চাবিকাঠি যা দিয়ে আদালতের গোপন সিন্ধুক খোলা সম্ভব হয়েছে। ভার্জিনিয়ার আইনি লড়াইয়ের ফলে বিচারক নির্দেশ দেন যে কয়েক হাজার পাতার এই ডকুমেন্টগুলো ধাপে ধাপে আনসিল বা প্রকাশ করতে হবে। যদিও অনেকে তাকে থামানোর চেষ্টা করেছে, অনেক অর্থকড়ি দিয়ে মুখ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ভার্জিনিয়া অনড় ছিলেন। আজকের এই অ্যাপস্টাইন ফাইল মূলত একজন ভিকটিমের দীর্ঘ লড়াইয়ের জয়গান, যা ক্ষমতার দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। লিটল সেন্ট জেমস, শয়তানের দ্বীপ। ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির মাঝে অবস্থিত একটি সুন্দর দ্বীপ, নাম লিটল সেন্ট জেমস। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়েছিল পৃথিবীর সবচেয়ে বীভৎস অপরাধ। আদালতের নথিতে ভিকটিমরা এই দ্বীপের যে বর্ণনা দিয়েছেন তা ছিল বড় আতঙ্কের। দ্বীপের ভেতরে ছিল একটি বিচিত্র নীল সাদা
ডোরাকাটা ভবন, যাকে বলা হতো টেম্পল বা মন্দির, যেখানে প্রবেশের অনুমতি কারো ছিল না। স্থানীয় জেলেরা এবং দ্বীপের কর্মচারীরা সাক্ষ্য দিয়েছেন যে সেখানে নিয়মিত বিশ্বের ভিআইপিদের আসা যাওয়া ছিল। নথিপত্র অনুযায়ী নাবালিকাদের সেখানে ট্রাফিকিং করে আনা হতো এবং তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো যাতে তারা পালাতে না পারে। দ্বীপটি ছিল আমেরিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, ফলে সেখানে কোনো পুলিশি নজরদারি ছিল না। অ্যাপস্টাইন এই দ্বীপটিকে ব্যবহার করতেন তার ক্ষমতার প্রদর্শনী হিসেবে, যেখানে ক্ষমতাশালী ব্যক্তিরা আসতেন কেবল নিজেদের পাশবিক লালসা মেটাতে। এই দ্বীপটি আজও দাঁড়িয়ে আছে ক্ষমতার অপব্যবহারের এক অভিশপ্ত স্মৃতিচিহ্ন হিসেবে। অ্যাপস্টাইন ফাইলগুলো আসলে কি এবং কেন এগুলো গুরুত্বপূর্ণ? ইন্টারনেটে অনেকে মনে করেছেন যে অ্যাপস্টাইন ফাইলস মানে হয়তো অপরাধীদের তালিকা, কিন্তু বিষয়টি টেকনিক্যালি কিছুটা ভিন্ন। এই নথিগুলো মূলত ভার্জিনিয়া জুফ্রে বনাম গিসলেন ম্যাক্সওয়েল মামলার বিভিন্ন অংশ। এর মধ্যে রয়েছে হাজার হাজার ইমেল, ফ্লাইট লগ তথা বিমানের কারা যাতায়াত করেছেন তার তালিকা, ফোন রেকর্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাক্ষীদের জবানবন্দি বা ডিপোজিশন। এগুলো যখন আদালতের সিলের নিচে ছিল তখন সাধারণ মানুষের জানার উপায় ছিল না যে ভেতরের অন্ধকারটা ঠিক কতটা গভীর। ফাইলগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলো প্রথাগত সংবাদের মতো নয়, বরং এগুলো হচ্ছে আইনি তথ্য। এই নথিগুলো থেকে জানা যায় অ্যাপস্টাইন কীভাবে মেয়েদের রিক্রুট করতেন, কার কত টাকা দিতেন এবং কিভাবে প্রভাবশালী বন্ধুদেরকে খুশি রাখতেন। এগুলো কেবল এক সেট কাগজ নয়, বরং এগুলো হলো একটি অপরাধী চক্রের ব্লুপ্রিন্ট, যা এখন বিশ্বের সামনে উন্মুক্ত। অ্যাপস্টাইন ফাইলে যে নামের তালিকা আছে সেটা মানে কি তারা অপরাধী যাদের নাম এই তালিকায় আছে? সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত অংশ হলো এই তালিকা। বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স অ্যান্ড্রুর, এমনকি বিজ্ঞানী স্টিফেন হকিং বা বিল গেটসের নামও কোনো না কোনোভাবে এই নথিতে এসেছে। তবে আমাদের এখানে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। নথিতে নাম থাকা মানে যে সেই ব্যক্তি অপরাধী এমনটা ভাবা হবে ভুল। কারো নাম আসতে পারে কারণ তিনি হয়তো অ্যাপস্টাইনের বিমানে ভ্রমণ করেছেন, কেউ হয়তো তার দ্বীপে কোনো বৈজ্ঞানিক সেমিনারে গিয়েছেন, আবার কেউ হয়তো ছিলেন কেবল সামাজিক যোগাযোগের সূত্রে। তবে নথিতে কিছু নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরাসরি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যেমন ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রুর। অন্যদিকে বিল ক্লিন্টন বা ট্রাম্পের মতো ব্যক্তিদের ক্ষেত্রে নাম এসেছে কেবল তাদের সাথে অ্যাপস্টাইনের পূর্ব পরিচয়ের সূত্রে। এই সেগমেন্টে আমাদের বুঝতে হবে যে সত্য এবং গুজবের মধ্যে একটি সূক্ষ্ম রেখা আছে এবং নাম আসা মানেই সেই ব্যক্তি অ্যাপস্টাইনের অপরাধের অংশীদার নন, যদি না তার বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষ্য থাকে। গিসলেন ম্যাক্সওয়েল পর্দার আড়ালের মূল চালক। অ্যাপস্টাইন একা তার এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে পারতেন না। তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিলেন গিসলেন ম্যাক্সওয়েল। গিসলেন ছিলেন ব্রিটিশ মিডিয়া মোগল রবার্ট ম্যাক্সওয়েলের কন্যা এবং হাই প্রোফাইল সোসাইটিতে অত্যন্ত পরিচিত মুখ। আদালতের নথিতে প্রমাণিত হয়েছে যে গিসলেনই ছিলেন সেই ম্যাডাম যিনি অল্পবয়সী মেয়েদের খুঁজে বের করতেন এবং তাদের অ্যাপস্টাইনের জালে আটকে ফেলতেন। তিনি মেয়েদের বোঝাতেন যে এটি তাদের জীবনের একটি বড় সুযোগ, অথচ বাস্তবে তিনি তাদের নরকের দিকে ঠেলে দিতেন। 2021 সালে আদালত তাকে 20 বছরের কারাদণ্ড দেয়। গিসলেনের ভূমিকা থেকে বোঝা যায় এই অপরাধ চক্রে নারীদেরকেও সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি ছিলেন অ্যাপস্টাইনের লজিস্টিক ম্যানেজার, যিনি ক্ষমতার করিডোরে অ্যাপস্টাইনের প্রবেশ নিশ্চিত করতেন। গিসলেনের পতন প্রমাণ করে যে অপরাধের নেটওয়ার্ক যতই শক্তিশালী হোক না কেন, শেষ রক্ষা তাদের হয় না। অ্যাপস্টাইন 2019 সালের রহস্যময় মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু? 2019 সালের আগস্ট মাস জেফ্রি অ্যাপস্টাইন নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে অর্থাৎ এমসিসি সেন্টারে বন্দী ছিলেন এবং তার বিরুদ্ধে নতুন করে মানব পাচারের মামলা চলছিল। ঠিক যখন তিনি বড় বড় নাম প্রকাশ করার মুখে ছিলেন তখনই খবর আসে যে অ্যাপস্টাইন আত্মহত্যা করেছেন। এই ঘটনাটি আধুনিক ইতিহাসের অন্যতম বড় রহস্য। সেই রাতে জেলের সিসিটিভি ক্যামেরা কেন বিকল ছিল? যে দুই গার্ড তাকে পাহারা দেওয়ার কথা ছিল তারা কেন একই সাথে ঘুমিয়ে পড়েছিলেন? ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে যে তার গলায় যে হাড় হাইওয়াইট বোন সেটা ভাঙা ছিল, তা সাধারণত শ্বাসরোধ বা খুনের ক্ষেত্রে দেখা যায়। আত্মহত্যার ক্ষেত্রে খুব বিরল এটি। সরকারিভাবে একে আত্মহত্যা বলা হলেও আমেরিকানদের একটি বিশাল অংশ বিশ্বাস করে যে অ্যাপস্টাইনকে
সরিয়ে দেওয়া হয়েছে যাতে প্রভাবশালী ব্যক্তিদের নাম গোপন থাকে। এই রহস্য ফাইলগুলোকে পাতায় পাতায় এক অদৃশ্য ভয়ের ছায়া হয়ে আজও রয়ে গেছে। মিডিয়া এবং সিস্টেমিক ফেইলিয়র, এত বছর ধরে এত বড় বড় অপরাধ কেন চাপা পড়েছিল? অতীতে দেখা গেছে মিডিয়ার অনেক বড় বড় সংস্থাকে আইনি হুমকির মাধ্যমে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল। এবিসি নিউজের একজন সাংবাদিক আগেই অ্যাপস্টাইন নিয়ে স্টোরি তৈরি করেছিলেন, কিন্তু রহস্যজনকভাবে সেটি প্রচার করা হয়নি। এছাড়াও আমেরিকান বিচার ব্যবস্থার যে ফাঁকফোকর আছে তা অ্যাপস্টাইন খুব ভালোভাবে চিনতেন। তিনি প্রচুর অর্থ ব্যয় করে নামি দামি আইনজীবীদের নিয়োগ করতেন, যারা ভিকটিমদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে দিত। এটি কেবল একজন ব্যক্তির অপরাধ নয়, এটি ছিল পুরো সিস্টেমের ব্যর্থতা, যেখানে পুলিশ, রাজনীতিবিদ এবং মিডিয়া সবাই কোনো না কোনোভাবে এই অন্ধকারের অংশ হয়ে গিয়েছিল, অথবা দেখেও না দেখার ভান করেছিল। এই নীরবতা সংস্কৃতি অ্যাপস্টাইনকে একজন মনস্টার হতে সাহায্য করেছিল। অ্যাপস্টাইন ফাইল আমাদের সামনে যে সত্যগুলো তুলে ধরেছে তা অত্যন্ত তিক্ত। এটি কেবল যৌন অপরাধের গল্প নয়, এটি হলো ক্ষমতার অন্ধকারের গল্প। আমরা শিখলাম যে টাকা এবং সংযোগ থাকলে আইনকেও কেনা সম্ভব, কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর একসময় সেই আইনকেও মাথা নত করতে বাধ্য করে। এই নথিপত্রগুলো আজও পুরোপুরি শেষ হয়নি, তদন্ত চলছে এবং আরও অনেক সত্য বেরিয়ে আসা বাকি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ হিসেবে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন, যাতে আর কোনো অ্যাপস্টাইন জন্ম নিতে না পারে। ক্ষমতার পূজা বন্ধ করে সত্যের অনুসন্ধান করাই আমাদের প্রধান দায়িত্ব। আজকের এই আলোচনা আপনাকে কেবল তথ্য দেয়নি, বরং চিন্তা করার খোরাক দিয়েছে। আমরা কি সত্যি এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে ক্ষমতা থাকলে যা খুশি সব করা যায়? উত্তরটা আপনার উপর ছেড়ে দিলাম। অ্যাপস্টাইন নিয়ে আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ কী? আপনি কি মনে করেন আরও বড় কোনো নাম এখনও আড়ালে রয়ে গেছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক গবেষণার প্রয়োজন হয়েছে, তাই ভালো লাগলে শেয়ার করবেন। সত্যের সন্ধানে আমাদের এই যাত্রার সামিল হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, প্রশ্ন করতে থাকুন। ধন্যবাদ।